নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকেও জানিয়ে রাখি যে আমাদের সন্ধেবেলায় কিন্তু 9টা থেকে 10টা 0 আওয়ার রয়েছে এবং সেখানে আজকে স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত এই নিয়ে 3জন ডাক্তারবাবুকে ডেকেছি, যারা একটু বুঝিয়ে বলতে পারবেন যে কোনটাতে কি সুবিধে ছিল, এবারে কি ধরনের সুবিধা আসতে চলেছে ইত্যাদি। তো এটা গেল একটা কথা। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনাদেরকে গতকালই বলেছিলাম যে এখন থেকে আমি আর ওই কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ বা আজকে লিখছি না, লেখাটা সম্ভব হয়ে উঠছে না, তাদের তরফেও আপত্তি রয়েছে বলেই, এবং সেই জন্যে একমাত্র ইউটিউবই আমি করব, ইউটিউবেই আমি লিখব বা সমাজ মাধ্যমেই আমি লিখব, আমার কথা বলবো। সেক্ষেত্রে আমাদের যে ইউটিউবের যে প্রোগ্রাম, সেখানে আমরা একটা জয়েন বাটন দিয়েছি। দেখবেন ইউটিউবের তলায় একটা জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনটা টিপলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। 2 ধরনের মেম্বারশিপ আছে, দেখে নেবেন, মেম্বারশিপ নিতে পারেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই মেম্বারশিপ নেওয়া বা না নেওয়ার উপরে অনুষ্ঠান দেখা বা না দেখা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা যেরকম অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, মেম্বাররা বা যারা মেম্বার না হবেন তারা প্রত্যেকেই কিন্তু অনুষ্ঠান দেখতে পাবেন। কাজেই মেম্বার হয়ে আলাদা অনুষ্ঠান দেখা যাবে এরকম কিছু নয় কিন্তু। তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, আমরা বুঝতে পারবো আমাদের সঙ্গে কারা আছেন, আমাদের কারা সমর্থন করছেন, যদিও আমরাই কেবলমাত্র বুঝতে পারবো, অন্য কেউ বুঝতে পারবেন না, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে সঙ্গে থাকুন, লোককে বলুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যতটা পারা যায় সমর্থনে থাকুন। যারা সমর্থন করছেন, যারা বিরোধিতা করছেন, বিরোধিতা করতেই পারেন, বিরোধিতায় আমাদের কোনো আপত্তি নেই। আর গালাগালি যারা করবেন, সে তো যেরমভাবে বেড়ে উঠেছেন সেরমভাবে তাদের ব্যবহার করবেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। তো শুরু করছি আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক হচ্ছে গিয়ে ওএমআর সিট রহস্যের কিনারা হোক। এখনই চাকরি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ঘাপলা আছে। ওএমআর সিট বেরিয়ে এলো, সেই রহস্যের কিনারা হোক। পালা বদলে কত কিছুই তো হয়, কিন্তু এমনটাও কি কেউ আশা করেছিল? যেদিন নতুন সরকার তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, সেদিন রাতে এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার ওএমআর সিট বেরিয়ে গেল। কি করে? এতদিন বের হচ্ছিল না কেন? কার নির্দেশে বের হচ্ছিল না? রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেছেন, ওএমআর সিট আগে প্রকাশ করলে ভালো হতো, এখন কেন করেছে বুঝতে পারছি না। এর মাধ্যমে কে যোগ্য আর কারা নম্বর বাড়িয়ে কিছু না লিখে চাকরি পেয়েছিল সেটা পরিষ্কার হবে। আইনি পথেও যোগ্যদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বুঝুন, মানে হলো হাতের কাছে প্রমাণ কিন্তু ছিল, যা দিয়ে এক মুহূর্তে যোগ্য অযোগ্যদের কিনারা করা যেত, কিন্তু করা হলো না। এতদিন ধরে রাস্তায় সবাই বসে রইল, ওগুলো পড়েছিল, সেটা পড়ে থাকলো। পালা বদলের পরে যেদিন শপথ গ্রহণ হলো, সেদিন রাতে পাবলিক ডোমেইনে সবটা চলে এলো ওই ওএমআর সিট। কেসটা কি? কেউ কিছুই জানেন না। শিক্ষক এবং শিক্ষক নেতা সুমন বিশ্বাস তিনি বলেছেন, হাইকোর্টের ওএমআর প্রকাশ করার নির্দেশ বহাল রেখেছিল শীর্ষ আদালত, মানে সুপ্রিম কোর্ট। এসএসসি এতদিন সেটা শোনেননি। এবার ফের আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানির আগে নিজেদের পিঠ বাঁচাতে এসএসসি ওএমআর সিট প্রকাশ করলো। এটা আমাদের পুরনো দাবি। এই ওএমআর আগেই প্রকাশিত হলে এত জটিলতা তৈরি হতো না। আগের সরকারের চাপেই ওএমআর সিট এতদিন প্রকাশ করা হয়নি, এসএসসি করেনি। আমাদের দাবি, এই ওএমআর এর ভিত্তিতে এবারে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। বুঝুন, অদ্ভুত ব্যাপার। মানে এতদিন ধরে যেটা ছিল সেটা বের হলো না, এখন সেটা বেরিয়ে এলো এক রাত্রিরে। চাকরিহারা অনেকেরই বক্তব্য হলো, এসএসসির কাছে ওএমআর এর আসল কপি নেই। গাজিয়াবাদ থেকে উদ্ধার করা সিবিআই এর স্ক্যান করা কপি থেকে যোগ্য অযোগ্য ভাগ করা হয়েছে। আমরা আগেই বলেছি যে সিবিআই এর উদ্ধার করা ওএমআর সিট মেনেই আমাদের মতো যোগ্যদের চাকরি ফেরত দেওয়া হোক, কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ায় আমাদের আবার পরীক্ষায় বসতে হলো। এবার সবাই নিজেদের ওএমআর দেখতে পাচ্ছে। আমাদের দাবি, এবার নতুন সরকার তৎপর হয়ে আমাদের পুরনো চাকরি ফিরিয়ে দিক। ইতিমধ্যে তারা পরীক্ষা দিয়ে দিয়েছে, ইতিমধ্যে তাদের চাকরি চলে গেছে। আচ্ছা, এসএসসির কর্তারা কি বলছেন, মানে যারা এখন বসে রয়েছেন তারা কি বলছেন?
মানে তারা এতদিন কেন এই ওএমআর সিট বার করেননি, এখন করছেন কেন? তাদের বক্তব্য 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। পরে মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তখন হাইকোর্টের ওএমআর প্রকাশের সেই নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কিছু বলেনি। সোমবার সুপ্রিম কোর্টে বেশ কিছু বিষয়ে আদালত অবমাননা মামলার শুনানি হওয়ার কথা, তাই তার আগে সিবিআই এর উদ্ধার করা ওএমআর প্রকাশ করা হচ্ছে। একটু ন্যাকা চৈতন্যের মতন কথা হয়ে যাচ্ছে না? এই ওএমআর সিট আগে বেরিয়ে আসলে তো খুব পরিষ্কার করেই বোঝা যেত কারা আসলে যোগ্য, কারা আসলে যোগ্য নয়। সেই যে যোগ্য অযোগ্য লিস্টটা এসেছিল সেটা কি থেকে হয়েছিল, সেগুলো কেন বলা হলো না? দিনের পর দিন মামলা চলেছে, আমরা পাবলিক জেনেছি। ওএমআর সিট সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত ছাই, কাজেই সবার চাকরি যাক, আবার নতুন করে পরীক্ষা হলো, সারা রাজ্য জুড়ে একটা আলোড়ন। এখন দেখা যাচ্ছে ওএমআর সিট পাওয়া গিয়েছিল আর তা রাখাও আছে সযত্নে, শপথ নেওয়ার পরেই তা ভেসে উঠলো অন্তর্জালে। জানার উপায় নেই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী কি বলছেন, কারণ তিনি তাকে পাওয়াই যাচ্ছে না। কিন্তু এটা তো ঘটনা যে এসএসসির কর্তারা আছে, তাদের প্রত্যেককে জবাব তো দিতেই হবে। এই সত্য লুকিয়ে রাখার পেছনে কারণটা কি? এসএসসি থেকে ঘোষিত অযোগ্য আর যোগ্য তালিকার সঙ্গে কি এই ওএমআর সিটের খুব বেশি তফাৎ আছে? না, এখনো পর্যন্ত ওএমআর সিট থেকে যে তথ্য বেরিয়ে আসছে তাতে কিন্তু ওই যোগ্য অযোগ্য তালিকার কোনো বিরাট হেরফের যে হয়েছিল তার কোনো খবরও নেই। তাহলে ধরুন সবং কলেজের আপাতত অধ্যাপক সোমনাথ রায়, এনার এই অধ্যাপকের চাকরি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, তা এই সোমনাথ রায়ের ওএমআর শনিবার প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে 55 নম্বরের প্রশ্নে তিনি 32টা মাত্র উত্তর দিয়েছিলেন, তার মধ্যে 11টা ভুল, মানে পাওয়ার কথা 21, অথচ তাকে দেওয়া হয়েছিল 53 নম্বর। মেধা তালিকায় প্রথম স্থানে জল করছিল তার নাম, কিন্তু পরে তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, ওএমআর সিটটা বেরিয়ে আসছে, এই স্ক্যামের আদত চেহারাটা অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু আদত প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন এই ওএমআর আগে প্রকাশ করা হলো না? অযথা প্রত্যেকের চাকরি যাওয়ার থেকে তো বাঁচা যেত। এবারে জটিলতা আরো দ্বিগুণ হলো, কারণ এবারে ওএমআর সিট থেকে তালিকা পরিষ্কার বোঝা যাবে এবং সেই ছাত্ররা সেটা মেনে নিতে দাবি জানাবেন, তখন কি হবে? এর আগে বহু আলোচনাতে বহুবার এই শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার কথা বলেছি। আর সেহানো এক গুরুত্বপূর্ণ দপ্তরে যিনি মন্ত্রী ছিলেন তিনি আপাত দৃষ্টিতে সৃজনশীল কাজকর্ম, লেখা, নাটক, সিনেমা এবং নাট্যজগৎকে নিয়ন্ত্রণের কাজে প্রচুর সময় দিতেন, এবং আপাতত তিনি ময়দানেও নেই, যার ফলে তাকে জিজ্ঞেস করব সেটাও হচ্ছে না। কিন্তু বেশ কয়েকটা বিরাট চক্রান্তের মতন এইখানেও যে একটা বিরাট চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে, যে চক্রান্ত কিছুটা হলেও শিক্ষাক্ষেত্রে এই বিরাট নৈরাজ্যের জন্য দায়ী। আচ্ছা, ঠিক এত দূর শুনে অনেকেই বলবেন, অনিকেত বাবু আপনিও, মানে আপনি পাল্টি খাচ্ছেন? আগে না, যারা সেই আশায় আছেন তাদের গুড়ে কাঁচের গুঁড়ো ছিটিয়েও আমি আমার বিজেপি বিরোধিতার জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। আদর্শগতভাবে আরএসএস বিজেপির বিরোধিতা থেকে এক চুল সরব না, প্রতিটা পদে পদে প্রশ্ন থাকবে, সিদ্ধারা বিক্রি নেই। তাহলে এখন কেন এসব কথা? এই ওএমআর সিট বার হবার পেছনেও একটা বড় সড়ো চক্রান্ত আছে যা বের হওয়া উচিত। এতদিন কেন বের হয়নি? কারা বের করতে দেননি? কাদের ষড়যন্ত্রে হাতে থাকা সমস্ত তথ্য দিয়ে সবটা মানুষের সামনে রাখা হয়নি, বরং এক ধোঁয়াশাকে বজায় রাখা হয়েছে, মানুষের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি আর ক্রোধ। জানা দরকার কারা ছিলেন এর পেছনে। হ্যাঁ, তৃণমূলের জানা দরকার, সাধারণ মানুষের জানা দরকার, আর তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়াটাও খুব জরুরি। 2, যদি এর জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী দায়ী হন তাহলে তার বিচারক, কিন্তু যদি এটা আরো একটা বড় ষড়যন্ত্রের অংশ হয় তাহলে তা বের করার কথা বলবো। জামানা বদলালে নানান কাণ্ড হয়। আগের সরকার বহু কথা বলে সরকারে আসেন, পরে সেই কথাগুলো বেমালুম ভুলে যান। 77-এ বলা হয়েছিল জরুরি অবস্থার মধ্যে 77-এ 1500 সিপিআইএম কর্মী খুনের বিচার হবে, বরানগরে গণহত্যার বিচার হবে, কিছুই হয়নি। রুনু গুহ নিয়োগীর প্রমোশন হয়েছে। একইভাবে নন্দীগ্রাম গুলি চালনার, 21শে জুলাই গুলি চালনার বিচার হবে, শাস্তি পাবে দোষীরা, শাস্তি তো পাননি, উল্টে তারা আরো বড় বড় হনু হয়ে উঠেছেন। এবারেও অভয়া তদন্ত থেকে বহু দুর্নীতির কথা বলা হয়েছে, তার একটাও কিনারা হবে বলে আমি মনে করি না, হলে খুশি হব। সেই জন্যই দাবি করছি যে এই ওএমআর সিটের পেছনে আসল রহস্যটা কি। এই ওএমআর সিটটা ধরুন কারো কাছে আছে এবং মন্ত্রী দপ্তর সবাই জানেন, তো সেটাকে বার করে দিলেই তো ল্যাটা চুকে যেত।
তাদের না বার করার পেছনেই বা কারণটা কি? আর হঠাৎ করে যেদিনকে শপথ গ্রহণ হলো সেদিন রাত্রিবেলায় বের করে দেবার কারণটাই বা কি? এবং এই সব কথা বললেই অনেকে বলবেন তাহলে আপনিও কি পাল্টি খাচ্ছেন? না, আমি আরএসএস বিজেপি বিরোধিতা করি কেবল কোনো অর্থনৈতিক দুর্নীতির জন্য নয়, কেবল কোনো একটা নারী নির্যাতনের ঘটনার জন্য নয়, তাদের বিরোধিতা করি, তাদের দর্শনের বিরোধিতা করি, এক সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করি, করব, আবরণ করব, সেখান থেকে সরে যাবার কোনো কারণ আমি দেখছি না। তার মানে কি গত সরকারের সব অন্যায়কে মেনে নিয়েছি, আজ তার কিছুটা সামনে আনছি? তাও নয়। মূল বিরোধিতা বিজেপির বিরুদ্ধে হবার ফলে কোথাও কোথাও সেই কথাগুলোকে অনেকে গুরুত্ব দিয়ে দেখেননি বা শোনেননি। তাদের জন্য আজ আগের একটা অনুষ্ঠানের খানিকটা আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, 26শে ফেব্রুয়ারির সেই অনুষ্ঠানের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যাদের দরকার হবে পুরো অনুষ্ঠানটা আবার দেখে নেবেন। সেদিন বলেছিলাম, আমি আমার ওই লেখা থেকে কোট করছি, অভিষেক থেকে এবি হয়ে ওঠা কি খুব সহজেই মেনে নিয়েছে দলের ওল্ড গার্ডেরা? আরে ভাই, ওসব মেডিকেল ক্যাম্প করে কি রাজনীতি হয়? দল চালাতে টাকা লাগে, কম্পিউটারে দল চলে না। বলে কি রাজনীতির আবার রিটায়ারমেন্ট, একা উনিই কামাবেন? হ্যাঁ, দলের এক বড় অংশ এটা আছে, আমি সেদিন বলেছিলাম দলের এক বড় অংশে এটা আছে, কিন্তু ক্ষমতা মানে পাওয়ার, সেটা হচ্ছে সিমেন্টিং ফ্যাক্টর। তাই সেঁটে আছে, চুপ করে আছে। বিপদটা কোথায়? এদের এক বড় অংশের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ যোগাযোগ। হ্যাঁ, এনারা যোগাযোগ রাখছেন, দল এতটুকু খারাপ ফল করলে এই ঘুমিয়ে থাকা দৈত্যরা তাণ্ডব শুরু করবে। হ্যাঁ, এখনো এবির কাছে সেই ডিসিসিভ শক্তি নেই, এদের ঐক্যবদ্ধ শক্তিকে হারিয়ে দেবেন না, পারবেন না। সেটাই আপাতত অভিষেক থেকে এবি হয়ে ওঠার পরে সবচেয়ে বড় দুর্বলতা। সেদিন বলেছিলাম, সেই লেখাটাই পুরোটা পড়ে যাচ্ছি, শুনুন। 2026-এ অনায়াসে পার করে দিলে লিখে রাখুন, এই ওল্ড গার্ডদের অনেকেই মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেবে এই এবির নেতৃত্বে নতুন দল। 26-এর পরে দলের মধ্যে এক সুসংহত মমতাবাদ মানে ওয়েলফেয়ারিজমকে তুলে ধরা হবে। দলের কর্পোরেট চেহারা আরো শার্প হবে, দল আরো 15-20 বছরের অক্সিজেন পাবে, দলের নতুন চেহারাগুলো সামলে আসবে। কিন্তু সেই সময় পেতে হলে তৃণমূলকে অন্তত 2021-এর ফলাফলকে ধরে রাখতেই হবে। শুঁয়োপোকা থেকে গুটি হয়ে প্রজাপতি হওয়ার শর্ত হলো মাঝপথে গুটি ভেঙে না যাওয়া। অভিষেক থেকে আক্ষরিক অর্থে এবিত হয়েছে, কিন্তু সেই রূপান্তর হবে তখন যখন ওই ওল্ড গার্ডেরা, যারা এই রূপান্তরে প্রথম হাড়ি কাটে মাথা দেবে, তাদের হার নিশ্চিত হবে। তাই খেয়াল করে দেখুন, এক সর্বশক্তি নিয়ে টিম এবি নেমেছে 215-220টা আসন পাবার জন্য। এই নির্বাচন কেবল বিজেপিকে হারানোর নয়, টিম এবির পূর্ণ কর্তৃত্বের। তৃণমূল দলে গণতন্ত্র থাকবে? এই প্রশ্ন তো ঠিক এখানেই উঠে আসা উচিত। তাহলে বলবো, সারা ভারতের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, শাসন ক্ষমতায় থাকা দলে গণতন্ত্র একটা সোনার পাথর বাটি। একটা বিশাল শুটিংয়ের মতন একটা বিশাল রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে যাবার জন্য একজন ডিরেক্টরের দরকার হয়, একজন নেতার দরকার হয়, যে নেতা আমেরিকাকে চমকে দিয়ে পরমাণু বোমা আবিষ্কার করে ফেলে, যে নেতা মহাকাশে লাইকাকে পাঠিয়ে দেয়, যে নেতৃত্ব আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কুড়ে আঙুলের মতো কিউবাকে ধরে রাখে, যে নেতৃত্ব 48 সালে ক্ষমতা দখলের পরে চীন আজ দুনিয়ার অন্যতম বড় সামরিক অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। সেই দেশের দিকে তাকান, কোন দলে আছে সেই গণতন্ত্র? বিজেপি, কংগ্রেস, এসপি, শিবসেনা, ডিএমকে, তেলেগু দেশম, কমিউনিস্ট পার্টিগুলোতে নেই গণতন্ত্র। তাহলে সেটা তৃণমূলে আশা করাটাও ভুল। দল চলছিল মমতার নেতৃত্বে, সেই দল এখন চলছে মমতার দেখরেখে অভিষেকের নেতৃত্বে, এরপরে তা চলবে অভিষেকেরই নেতৃত্বে। প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন আছে। এক, দলের মুখ মমতা, মানুষের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগের অস্ত্র এখনো মমতা, মানুষের আশা ভরসার জায়গা কিন্তু এখনো মমতা। কাজেই সেই নির্ভরতা অভিষেক কি করে কাটাবেন? দুই, দল হারলে তাকে কিন্তু ওই ওয়েলফেয়ারিজম দিয়ে দাঁড় করিয়ে রাখা যাবে না, কারণ ওয়েলফেয়ারিজম তখনই কাজ করে যখন দল ক্ষমতায় থাকে। তখন দলের মতবাদটা কি? তিন, দেশের মধ্যে এক প্রান্তে ক্ষমতায় বসে থাকা একটা সময়ের পরে প্রায় অসম্ভব, পৃথিবীর ইতিহাস সেটাই বলে। কাজেই এক্সপ্যানশন, সারা ভারতের রাজনীতির জায়গাটাও জরুরি, যেখানে এবির তৃণমূল চূড়ান্ত ব্যর্থ। চার, রাজ্যের শিক্ষা, উচ্চশিক্ষা, কোর ইন্ডাস্ট্রি বা গ্রামীণ স্বাস্থ্য এক চূড়ান্ত বাজে অবস্থায় আছে। কেন?
হ্যাঁ, সামনে পেলে এসব প্রশ্ন তো ওনাকে করতাম, কিন্তু চাইলে সব কিছু কি পাওয়া যায়? কুণাল ঘোষী, সেদিন বলেছিলাম, কুণাল ঘোষী আসতে রাজি নন আমার চ্যানেলে, যুবরাজের কথা তো ছেড়েই দিন। না দেখি না উনি কোনো সাংবাদিকের মুখোমুখি একা বসতে, কেন বসেন না? এড়াবেন বলে? অস্বস্তিকর প্রশ্নগুলো জানা নেই। শুধু এই বছরে জার্নি ফলো করে এটাই বুঝেছি যে 2011 অভিষেকের এক রূপান্তর হয়েছে, এক মেটামরফোসিস। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দলের তরুণ কর্মী সমর্থকদের কাছে এবি হয়েছেন, দলের একটা কর্পোরেট স্ট্রাকচার খাড়া করেছেন, সামন্ততান্ত্রিক ব্যবস্থা 12 ভূঁইয়ার শাসনের বদলে খানিকটা সভ্য কাঠামো গড়তে চাইছেন, ক্ষমতায় থাকার এক মতবাদ এনেও দাঁড় করিয়েছেন। এটা জানি যে সেই মেটামরফোসিসের ফলেই দল আজ এক বাঁকের মুখে দাঁড়িয়ে। আমরা তৃণমূল মডেল 2 দেখব যদি তৃণমূল আবার 220 বা তার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসে। কিন্তু সেই ফর্মুলার বাইরে চলে গেলে এবির কাছে কি কোনো ট্র্যাক 2 আছে? জানি না, আমার কাছে উত্তর নেই। হ্যাঁ, এই কথাগুলো বলেছিলাম, 26শে ফেব্রুয়ারি, একটুখানি খুলে দেখে নিন। বলেছিলাম যে শিক্ষায় দুর্নীতি আছে, বলেছিলাম যে এবির কাছে ট্র্যাক 2 নেই, বলেছিলাম যে মমতাই একমাত্র এখনো কমিউনিকেট করছেন। এই গন্ডগোলগুলো হয়েছে, এই কথাগুলো আজ আবার বললাম, যা অক্ষরে অক্ষরে আজকে মিলে যাচ্ছে। সেদিনের ঘাপটি মেরে বসে থাকা সুবিধেবাদীরা আজ তাণ্ডব নৃত্য করছে, আর বোঝাই যাচ্ছে এই মুহূর্তে এবির কাছে কোনো প্ল্যান বি রেডি নেই। ভাবুন, একটু ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।